সবাইকে স্বাগত জানাই আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। তোমরা যারা 2023-25 সেশনে ডিএলএড কোর্স করছো, তোমরা অবগত আছো যে তোমাদের পার্ট 1 এক্সাম সামনে চলে এসেছে। তোমাদের পার্ট 1 এক্সামকে সামনে রেখে আজকের ক্লাসটি তোমাদের গণিত সাবজেক্টের বিষয়ের উপর। আজকের এই ক্লাসে আমি তোমাদের গণিত সাবজেক্টের উপর ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন দিয়ে দেব। ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা আমরা এই চ্যানেলের মাধ্যমে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য, স্কুল কলেজের নোট এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত পরীক্ষার প্রিপারেশন করিয়ে থাকি। তোমাদের আজকের এই ক্লাসের প্রথম কোয়েকশনটি হচ্ছে গণিতের সংজ্ঞা দাও। গণিতের সংজ্ঞা দাও। তোমরা উত্তরটা কি হবে দেখে নাও। সাধারণভাবে গণিত বলতে হিসাব নিকাশ বিষয়টিকে বোঝায়, আর হিসাব নিকাশ কথাটির সাথে সংখ্যা ও পরিমাণের ধারণাটি চলে আসে। তাই সংখ্যা ব্যবহার করে হিসাব নিকাশের প্রক্রিয়াকে গণিত বলা হয়। গণিতের নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া একটু কঠিন। গ্রিক পণ্ডিত এরিস্টটলের মতে গণিত হলো পরিমাণের বিজ্ঞান। আবার জার্মান গণিতবিদ কার্ল ফ্রেডেরিক গ্রাউস এর মতে গণিত হলো সকল বিজ্ঞানের রানী। অতএব বলা যায় বিজ্ঞানের যে শাখায় পরিমাণ, গঠন, স্থান এবং পরিবর্তন বিষয়গুলো নিয়ে গবেষণা করা হয় তাকে গণিত বলে। আর গণিত নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে গণিতবিদ বলে। তারপরের কোয়েকশনটি হচ্ছে গণিতের দুটি প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। গণিতের দুটি প্রকৃতি, বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তরটা দেখে নাও। গণিত হলো সংখ্যা, আকৃতি, ভূত এবং নিদর্শন অধ্যয়ন। গণিত হলো সমস্ত বিজ্ঞানের রানী এবং সব বিষয়েই উপস্থিত রয়েছে। সব বিষয়েই উপস্থিত রয়েছে। গণিত তত্ত্বের উপর নজির করে এবং শক্তির সাথে শেখার সুযোগ স্থাপন করে। এটি অন্যান্য বিষয়ের ভিত্তিতে এবং গঠন হিসাবে কাজ করে। এটি একটি শিশুকে চিন্তা ভাবনা, আলোচনা এবং যুক্তিযুক্তভাবে প্রকাশ করার জন্য শিক্ষার বাহন হিসেবে কল্পনা করা হয়েছে। গুরুত্বপূর্ণ দিক। গণিত প্রকৃতি যৌক্তিক কারণ এই বিষয়ের উপর ভিত্তি করে। বিবৃতি, নীতির সত্যতা বা নীতির মূল্যায়ন। গতি, নির্ভুলতা, অনুকূল মত, নেতার বিকাশ। মানসিক শক্তির উন্নয়ন, শিক্ষামূলক এবং মানসিক চিন্তা ভাবনা। এটি হচ্ছে গণিতের গুরুত্বপূর্ণ দিক। 3 নম্বর কোয়েকশনটি হচ্ছে গাণিতিক ভাষার দুটি বৈশিষ্ট্য লিখো। গাণিতিক ভাষার দুটি বৈশিষ্ট্য লিখো। তোমাদের উত্তরটা হচ্ছে গণিতের ভাষার বৈশিষ্ট্য। গণিতের ভাষা গণিতবিদরা যে ধরনের চিন্তা ভাবনা প্রকাশ করতে পছন্দ করে তা প্রকাশ করা সহজ করে তোলে। এটি হলো সুনির্দিষ্ট, ব্র্যাকেটে হচ্ছে খুব সূক্ষ্ম পার্থক্য করতে সক্ষম। তারপর হচ্ছে সংক্ষিপ্ত, সংক্ষেপে কিছু বলতে সক্ষম। তারপর হচ্ছে শক্তিশালী, আপেক্ষিক, সহজে জটিল চিন্তা প্রকাশ করতে সক্ষম। এটি হচ্ছে গণিতের ভাষার অর্থাৎ গাণিতিক ভাষার বৈশিষ্ট্য। তারপরের কোয়েকশনটি হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি লিখো। কি কেন্দ্রীয় প্রবণতা কি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি লিখো। উত্তরটা দেখে নাও। কেন্দ্রীয় প্রবণতার অর্থ হলো কেন্দ্রীয় দিকে যাওয়ার প্রবণতা। কোনো একটি নিবেশন বা তথ্য সারিতে অনেকগুলো মান থাকে আর একটি মান কেন্দ্র করে। কেন্দ্রের মানটিকে কেন্দ্রীয় মান বলে। কেন্দ্রীয় মানের চতুর্দিকে নিবেশনের বাকি
মানগুলি একত্রিত বা ঘনীভূতভাবে থাকতে চায়। কেন্দ্রীয় মানের দিকে নিবেশনের বাকি মানগুলি একত্রিত বা ঘনীভূতভাবে থাকার ইচ্ছা বা প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। অভিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়। উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার এই প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় প্রবণতার উদাহরণটা দেখেন। উদাহরণ: কোনো একটি শ্রেণীর শিক্ষার্থীদের বয়সের গড় হলো কেন্দ্রীয় প্রবণতার উদাহরণ। কোনো একটি শ্রেণীর শিক্ষার্থীদের বয়সের গড় হলো কেন্দ্রীয় প্রবণতার উদাহরণ। তারপর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কী কী? এটি পরীক্ষায় আসতে পারে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কী কী? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি হলো গাণিতিক গড় বা গড়, গাণিতিক গড় বা গড়, তারপর হচ্ছে 2 নম্বর মদ্যক, তারপর হচ্ছে প্রচুরক। তারপরের কোয়েকশনটি হচ্ছে প্রাথমিক স্তরে গণিত শিক্ষার প্রধান লক্ষ্য কী? খুবই ইম্পর্টেন্ট কোয়েকশন। প্রাথমিক স্তরে গণিত শিক্ষার প্রধান লক্ষ্য কী? উত্তরটা দেখে নাও। প্রাথমিক স্তরে গণিত শিক্ষার মূল লক্ষ্য হলো উচ্চ স্তরের গণিত পাঠে উপযোগী করে তোলা। উচ্চ স্তরে গণিত পাঠে উপযোগী করে তোলা, শ্রেণীকক্ষের শিক্ষণ ও ব্যবহারিক জীবনের সঙ্গে অনুবন্ধ স্থাপন করা। 3 নম্বর হচ্ছে শিক্ষার্থীর গণিত শিক্ষণ আন্তর্জাতিক মানের উন্নতি করা, গণিতের বিমূর্ত ধারণা লাভ করা। এটা হচ্ছে প্রাথমিক স্তরে গণিত শিক্ষার মূল লক্ষ্য। তারপরের কোয়েকশনটি হচ্ছে গণিত শিক্ষার দুটি উদ্দেশ্য গুরুত্ব লিখো। গণিত শিক্ষার দুটি উদ্দেশ্য গুরুত্ব লিখো। গণিত শিক্ষার উদ্দেশ্য: গণিত শিশুর জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করে, যাতে শিশুর চিন্তা শক্তি ও যৌগিক ক্ষমতার বিকাশ ঘটে। গণিতে শিশুকে কৌতূহলী ও অনুসন্ধিৎসু করে তোলা, যাতে তার গবেষণামূলক মনন তৈরি হয়। দৈনন্দিন জীবনে ও পেশাগত প্রয়োজনে গণিতের ব্যবহারিক দিকে শিশুকে সক্ষম করে তোলা। এটি হচ্ছে গণিতের গুরুত্ব, গণিত শিক্ষার গুরুত্ব। তারপরের কোয়েকশনটি হচ্ছে গাণিতিক চিহ্নের গুরুত্ব লিখো। গাণিতিক চিহ্নের গুরুত্ব লিখো। উত্তরটা হচ্ছে গণিতে ব্যবহৃত মৌলিক গাণিতিক চিহ্নগুলো আমাদেরকে তাত্ত্বিক পদ্ধতিতে গাণিতিক ধারণ সাথে কাজ করতে সাহায্য করে। সহজ কথায় প্রতীক ছাড়া আমরা গণিত করতে পারি না। গাণিতিক চিহ্ন এবং চিহ্নগুলোকে মানের প্রতিনিধি হিসাবে বিবেচনা করা হয়। গণিতের মৌলিক চিহ্নগুলো গাণিতিক চিন্তাভাবনা প্রকাশ করতে ব্যবহৃত হয়। প্রতীক ব্যবহার না করে গণিত সমাধান করা সম্ভব নয়। বিভিন্ন গণিতের চিহ্ন এবং চিহ্নগুলো পরিমাণের মান উপস্থাপন করে। 1000-এর উপরে চিহ্ন রয়েছে। মৌলিক গণিত প্রতীকগুলি শিক্ষার্থীদের গণিতের সমস্যাগুলোকে সরলভাবে কাজ করতে সাহায্য করে। তারপরের কোয়েকশনটি হচ্ছে গাণিতিক যুক্তি কি? গাণিতিক যুক্তি কি? গাণিতিক যুক্তির একটি সংজ্ঞা দাও। গাণিতিক যুক্তি: গাণিতিক প্রতীকগুলির মাধ্যমে যুক্তিবিদ্যা অধ্যয়নকে গাণিতিক যুক্তি বলা হয়। গাণিতিক যুক্তি বুলিয়ান লজিক নামেও পরিচিত। অন্য কথায় গাণিতিক যুক্তিতে আমরা বিবৃতির সত্যতার মান নির্ধারণ করি। গাণিতিক যুক্তি 7 প্রকারের, যেমন অন্তর্দৃষ্টি, কাউন্টার ফ্যাকচুয়াল চিন্তা, সমালোচনামূলক চিন্তা, ব্যাকওয়ার্ড ইন্ডাকশন, ইন্ডাকটিভ রিজনিং, ডিডাকটিভ রিজনিং এবং অপহরণমূলক ডিডাকশন। এই 7 প্রকারের মধ্যে নিম্নলিখিত দুটি প্রকার প্রধান। এই দুটি প্রকার হলো ইন্ডাকটিভ যুক্তি,
ডিডাকটিভ যুক্তি। তারপরের কোয়েকশনটি হচ্ছে আরোহী চিন্তন এবং অবরোহী চিন্তন কাকে বলে। এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি কোয়েকশন। আরোহী চিন্তন এবং অবরোহী চিন্তন কাকে বলে? উত্তরটা দেখে নাও। উত্তরটা হবে আরোহী পদ্ধতি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একাধিক এক জাতীয় দৃষ্টান্ত বা উদাহরণ থেকে একটি সাধারণ বিবৃতি বা সূত্র গঠন করা হয়। অর্থাৎ উদাহরণ থেকে সূত্রে উপনীত হওয়ার জন্য এই পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যভাবে বলা যায় বিভিন্ন অংশগুলির পর্যবেক্ষণ সূত্রে একটি সমগ্র সম্পর্কে সাধারণত বিবৃতি প্রকাশই হলো আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতির একদম বিপরীত পদ্ধতি হলো অবরোহী পদ্ধতি। এক্ষেত্রে একটি সূত্র থেকে উদাহরণে যাওয়া হয়, অর্থাৎ পূর্বে গঠিত কোনো একটি বিবৃতির মাধ্যমে যখন একটি সমগ্রকের অংশগুলির সম্পর্কে ধারণা গঠন করা হয়, তখন ইহা এই পদ্ধতির অন্তর্ভুক্ত হয়ে পড়ে। ব্যাকরণ পাঠ্যদানে একজন শিক্ষক এই পদ্ধতির প্রয়োগ করে থাকেন। পরিশেষে বলা যায়, মনস্তাত্ত্বিক ও যুক্তিশাস্ত্রতে এই দুই পদ্ধতির যথেষ্টই সমাদর রয়েছে এবং এগুলো একে অপরের পরিপূরকও বটে। প্রথম হচ্ছে আরোহী পদ্ধতি, তারপর হচ্ছে এটা অবরোহী পদ্ধতি। এখানে দুটি আনসার আছে, আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতির। তোমরা ভালো করে দেখে নেবে। তারপরে কোয়েকশনটি হচ্ছে গণিতের অবরোহী চিন্তন এবং আরোহী চিন্তনের একটি করে উদাহরণ দাও। কি হচ্ছে গণিতের অবরোহী চিন্তন, আরোহী চিন্তনের একটি করে উদাহরণ। আরোহী পদ্ধতির উদাহরণ হচ্ছে একজন ব্যক্তি হিসেবে কার্তিক মারা গেলে, যদু মারা গেলে, গণেশ মারা রহিম মারা গেলে মানুষ সম্পর্কে এই সূত্র প্রতিষ্ঠা করা যায় যে মানুষ মরণশীল। এটা হচ্ছে আরোহী পদ্ধতির উদাহরণ। এটা আরোহী নয়, এটা হচ্ছে আরোহী পদ্ধতির উদাহরণ। এটা হচ্ছে অবরোহী পদ্ধতির উদাহরণ। মানুষ মরণশীল এই বিবৃতি থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে একজন মানুষ হিসেবে রাম, শ্যাম, গণেশ, যদু সবারই মৃত্যু অনিবার্য। এটা হচ্ছে অবরোহী পদ্ধতির উদাহরণ। তারপরে কোয়েকশনটা হচ্ছে পারদর্শিতার অভিজ্ঞতা কাকে বলে। পারদর্শিতার অভিজ্ঞতার সাহায্যে শিক্ষার্থীদের বিষয় ও শ্রেণীভিত্তিক পারদর্শিতার পরিমাপ করা যায়। এই অভিজ্ঞতার দ্বারা শিক্ষার্থীদের কোনো বিষয়ে কতটুকু জ্ঞান অর্জন হয়েছে তা জানা যায়। অর্থাৎ পারদর্শিতার অভিজ্ঞতা বা আদর্শহিত অভিজ্ঞতা বলতে বোঝায় এমন এক অভিজ্ঞতা যার উপাদানগুলি পূর্ব পরিকল্পিত, যার নির্দিষ্ট একটি নর্ম থাকে এবং যার প্রয়োগবিধি ও নম্বর দান পদ্ধতি একই রকম থাকে। পারদর্শিতার অভিজ্ঞতাকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে আদর্শায়িত ও শিক্ষককৃত। তারপরে কোয়েকশনটি হচ্ছে মূল্যায়ন কাকে বলে। মূল্যায়নের দুটি গুরুত্ব প্রয়োজনীয়তা লিখো। মূল্যায়নের দুটি গুরুত্ব প্রয়োজনীয়তা লিখো। উত্তরটা দেখে নাও। মূল্যায়ন শব্দটি সাধারণ অর্থ হলো মূল্য আরোপ করার কাজ। এই মূল্যায়ন শব্দটির শিক্ষাক্ষেত্রে যুক্ত হয়ে এসেছে শিক্ষাগত মূল্যায়ন শব্দটি। আভিধানিক অর্থে এই শিক্ষাগত মূল্যায়ন হলো শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর অতীত আচরণের প্রেক্ষাপট বর্তমানে সম্পাদিত আচরণের সাপেক্ষে ভবিষ্যৎ আচরণ সম্পাদনা সম্বন্ধে মূল্য আরোপ করার প্রক্রিয়া।
আধুনিক শিক্ষা বিজ্ঞান দার্শনিক, মনোবিজ্ঞানগত, বৈজ্ঞানিক, সামাজিক, নৈতিক, প্রযুক্তিগত সিদ্ধান্তের সমন্বয়ে সুপ্রতিষ্ঠিত। শিক্ষাগত মূল্যায়ন তাই এখানে শিশুর সামাজিক বিকাশ পরিমাপক প্রতি একটি প্রচেষ্টা বা উপায়। মূল্যায়নের বৈশিষ্ট্য। মূল্যায়ন শিক্ষণ প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। এই প্রক্রিয়ার প্রতিটি স্তরে মূল্যায়ন গুণগত মান নির্ণয় করে। 2 নম্বর হচ্ছে শিক্ষণ পরিচালনা হয় পাঠ একক অনুসারে, তাই মূল্যায়ন শিক্ষাক্রমের পাঠ্যভিত্তিক। শ্রেণীকক্ষে শিক্ষার্থীর শিক্ষণ ও শিক্ষকের পাঠ পরিচালনায় সহায়কারী মুখ্য প্রক্রিয়া হলো মূল্যায়ন। এটি হচ্ছে মূল্যায়নের বৈশিষ্ট্য। তারপরের কোয়েশ্চনটি হচ্ছে গঠনমূলক মূল্যায়ন এবং চূড়ান্ত মূল্যায়ন কাকে বলে? গঠনমূলক মূল্যায়ন এবং চূড়ান্ত মূল্যায়ন কাকে বলে? গঠনমূলক মূল্যায়ন হলো একটি প্রোগ্রাম, প্রকল্প বা পণ্যের বিকাশ বা বাস্তবায়নের সময় প্রতিক্রিয়া সংগ্রহ এবং বিশ্লেষণ করার একটি প্রক্রিয়া। প্রোগ্রাম বা পণ্যের গুণমান এবং কার্যকারিতা উন্নত করার জন্য সামঞ্জস্য করার লক্ষ্যে এটি শক্তি, দুর্বলতা এবং উন্নতির জন্য সেক্ষেত্রে চিহ্নিত করে। গঠনমূলক মূল্যায়ন গুরুত্বপূর্ণ কারণ এটি মূল্যবান তথ্য প্রদান করে এবং উন্নয়ন বা বাস্তবায়ন প্রক্রিয়াকে আকৃতি ও পরিমার্জিত করতে সাহায্য করে। প্রাথমিক পর্যায়ে উন্নতি প্রয়োজন এমন ক্ষেত্রগুলি চিহ্নিত করে যেটি দীর্ঘমেয়াদ সময়, সম্পদ এবং অর্থ বাঁচাতে পারে। এটি নিশ্চিত করতেও সাহায্য করে যে শেষ পণ্য বা প্রোগ্রামটি তার উদ্দিষ্ট শ্রোতাদের চাহিদা পূরণ করে, যা আরও বেশি সন্তুষ্টি এবং সাফল্যের দিকে নিয়ে যায়। তারপরে কোয়েশ্চনটি হচ্ছে মূল্যায়নের প্রকৃতি বা বৈশিষ্ট্য লিখো। মূল্যায়নের প্রকৃতি বা বৈশিষ্ট্য লিখো। মূল্যায়নের প্রকৃতি। 1 নম্বর হচ্ছে মূল্যায়ন শুধুমাত্র পরিমাণগত পরিমাপ করে না, তার সঙ্গে গুণগত বিষয়গুলিও পরিমাপ করে। মূল্যায়ন একটি ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। শিক্ষার্থীর জীবনের বিভিন্ন পরিবর্তনের সঙ্গে সঙ্গে মূল্যায়ন প্রক্রিয়াও আবর্তিত হয়। মূল্যায়ন হলো বিজ্ঞানসম্মত ও বিধিবদ্ধ পদ্ধতি। নির্দিষ্ট ও সুসংবদ্ধ পদ্ধতির মাধ্যমে মূল্যায়নের প্রক্রিয়া পরিচালনা করা হয়। চার নম্বর হচ্ছে মূল্যায়ন একটি জটিল প্রক্রিয়া। যেহেতু শিক্ষার্থীর জীবনের সর্বাঙ্গীন বিকাশের পরিমাপের জন্য মূল্যায়ন প্রক্রিয়া ব্যবহৃত হয়, তাই এটি একটি জটিল প্রক্রিয়া। তারপরে কোয়েশ্চনটি হচ্ছে পাঠ পরিকল্পনা কাকে বলে? পাঠ পরিকল্পনার দুটি প্রয়োজনীয়তা বা সুবিধা লিখো। পাঠ পরিকল্পনা কাকে বলে? পাঠ পরিকল্পনার দুটি সুবিধা বা প্রয়োজনীয়তা। উত্তরটা হচ্ছে পাঠের একটি সঠিক পরিকল্পনা কার্যকর শিক্ষার চাবিকাঠি। শিক্ষককে অবশ্যই বিষয়বস্তু এবং শ্রেণীকক্ষে এর বিতরণের পদ্ধতি আগে থেকেই জানতে হবে। এই পরিকল্পনাটি শিক্ষককে কিভাবে বিষয়ের সাথে পরিচিত করিয়ে দিতে হবে, কিভাবে মূল ধারণাগুলি বিকাশ করতে হবে, কিভাবে বাস্তব জীবনের পরিস্থিতির সাথে ধারণাগুলিকে সংযুক্ত করতে হবে এবং কিভাবে পাঠটি শেষ করতে হবে সে সম্পর্কে ধারণা দেবে। বোসিং এর মতে পাঠ পরিকল্পনা হলো সেই সময়ের মধ্যে নিয়োজিত ক্রিয়াকলাপের ফলস্বরূপ অর্জনের ভিত্তিতে এবং নির্দিষ্ট উপায় যার মাধ্যমে এগুলি অর্জন করা হবে শিরোনাম। এবার হচ্ছে পাঠ পরিকল্পনার সুবিধা। পাঠ পরিকল্পনার সুবিধা হচ্ছে 1 নম্বর হচ্ছে এটি শিক্ষককে পরবর্তী পাঠের উন্নীত করতে অনুপ্রাণিত করে। 2 নম্বর হচ্ছে এটি শিক্ষককে তার শিক্ষার মূল্যায়ন করতে সাহায্য করে। এটি হচ্ছে পাঠ পরিকল্পনার সুবিধা। তারপরের কোয়েশ্চন অনুশিক্ষণ কাকে বলে? অনুশিক্ষণের দুটি সুবিধা ও অসুবিধা লিখো। অনুশিক্ষণ কাকে বলে? অনুশিক্ষণের দুটি সুবিধা বা অসুবিধা লিখো। উত্তরটা দেখে নাও। অনুশিক্ষণ এমন একটি শিক্ষণ পদ্ধতি যা শিক্ষণ
পদ্ধতিকে অনেকাংশেই বৈজ্ঞানিকভাবে সমৃদ্ধ করেছে। অনুশিক্ষণ নিয়মিত শ্রেণীকক্ষের জটিলতাকে হ্রাস করতে সক্ষম হয়েছে। এই পদ্ধতিতে শ্রেণীকক্ষের আয়তন খুব ছোট হয়, যেখানে 5 থেকে 10 জন শিক্ষার্থীর মধ্যে একটি নির্দিষ্ট বিষয়কে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষণ কার্য সম্পূর্ণ করা হয়ে থাকে। তবে এই পদ্ধতির যেমন কিছু সুবিধা বা ভালো দিক রয়েছে, তেমনি রয়েছে কিছু খারাপ দিক বা অসুবিধা। নিম্নে অনুশিক্ষণের সুবিধা এবং অসুবিধা আলোচনা করা হলো। অনুশিক্ষণের সুবিধাগুলি হলো এটি একটি বাস্তবধর্মী শিক্ষণ পদ্ধতি। 2 নম্বর হচ্ছে অনুশিক্ষণ শ্রেণী শিক্ষার জটিলতাকে হ্রাস করে। 3 নম্বর হচ্ছে শিক্ষক তার ব্যক্তিগত ক্ষমতা অনুযায়ী অগ্রসর হতে পারেন। 4 নম্বর হচ্ছে অনুশিক্ষণে ফিডব্যাক এর সুবিধা বেশি থাকায় শিক্ষক শিক্ষার্থীর তার জ্ঞান এবং দক্ষতার উভয় বৃদ্ধি করতে সক্ষম হয়। তারপরে হচ্ছে অনুশিক্ষণের অসুবিধা হচ্ছে অনুশিক্ষণ সার্থক রূপায়ণের জন্য অনেক বেশি দক্ষ শিক্ষকের প্রয়োজন হয়। অনুশিক্ষণ শিক্ষককে স্বাভাবিক শ্রেণীকক্ষের শিক্ষণ সম্বন্ধে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয় না। 3 নম্বর হচ্ছে এই পদ্ধতি অনেক ব্যয়বহুল। অনুশিক্ষণের পৃথক ক্ষমতা অর্জনের জন্য অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। 4 নম্বর হচ্ছে অনুশিক্ষণের পৃথক ক্ষমতা অর্জনের জন্য অনেক বেশি প্রয়োজন হয়। এটি হচ্ছে অনুশিক্ষণের অসুবিধা। এবার তোমরা দেখে নাও, যেগুলো আমি আনসারটি তোমাদেরকে দেইনি। এই কোয়েকশনটি খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু তোমরা যদি চাও যে এই কোয়েকশনগুলোর আনসার দিয়ে দিতে, তাহলে দিয়ে দেবো। কোয়েকশনটি তোমরা দেখে নাও। 21 নম্বর হচ্ছে অনুশিক্ষণা ব্যাপ্ত শিক্ষণের দুটি পার্থক্য। অনুশিক্ষণা ও ব্যাপ্ত শিক্ষণের দুটি পার্থক্য। 22 নম্বর হচ্ছে শিক্ষার উপকরণের 4টি বৈশিষ্ট্য লিখো। অনুসন্ধানমূলক শিক্ষণ কাকে বলে? খেলার মাধ্যমে গণিতের ধারণা দেওয়া যাবে এমন 2টি উদাহরণ দাও। গাণিতিক বৃদ্ধির 4টি কারণ লিখো। পরিসংখ্যার বহুভুজ কাকে বলে? এগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েকশন। তারপরের কোয়েকশনটি দেখে নিচ্ছি। 27 নম্বর হচ্ছে হিস্টোগ্রাম বা আয়তলেখ কাকে বলে? হিস্টোগ্রাম বা আয়তলেখ কাকে বলে? গড়, মোড ও মিডিয়াম কাকে বলে? গড়, মোড এবং মিডিয়াম কাকে বলে? তারপরে কোয়েকশনটা হচ্ছে বৃত্ত ও গোলকের মধ্যে 2টি পার্থক্য লিখো। বৃত্ত ও গোলকের মধ্যে 2টি পার্থক্য লিখো। কোন কি? সমবায় শিক্ষণ কি? এবার তোমরা 7 নম্বরের এবং 16 মার্কের যে সমস্ত কোয়েকশন আসে সেগুলো দেখে নাও। প্রথম হচ্ছে যেগুলো বড় প্রশ্ন রয়েছে তোমাদের, গণিত শিক্ষায় ব্রুনারের তত্ত্বটি আলোচনা করো। গণিত শিক্ষায় ব্রুনারের তত্ত্বটি আলোচনা করো। তারপরে অথবা গণিত শিক্ষায় ব্রুনারের অবদান সম্পর্কে আলোচনা করো। তারপরে কোয়েকশন 2 নম্বর হচ্ছে গণিত শিক্ষায় ডাইন্সের অবদান আলোচনা করো, অথবা গণিত শিক্ষায় ডাইন্সের তত্ত্বটি আলোচনা করো। গণিত শিক্ষায় ডাইন্সের তত্ত্বটি আলোচনা করো। তারপরে 3 নম্বর রয়েছে গণিত শিক্ষায় বিভিন্ন সমস্যা ও তার সমাধান আলোচনা করো। খুবই ইম্পর্ট্যান্ট কোয়েকশন রয়েছে, তোমরা এগুলো শিখতে পারো। আজকের ক্লাসটি তোমাদের এই পর্যন্ত। পরবর্তী ক্লাসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।